আমার আসলে টেলিভিশন দেখা হয় না বহু বছর, তো আমি এটা বারবারই বলি, যে কারণে মানে এখন যারা বিশেষ করে আপনার টেলিভিশনে অভিনয় করছেন, তো তাদের সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না। দ্বিতীয় বা প্রথম বলে কথা নেই, যেই ব্যাপারগুলো আমার নিজের এক্সপেরিয়েন্সে নেই সেগুলি নিয়ে আমি কখনোই আসলে সিনেমা বানাতে আগ্রহী না। প্রিয় দর্শক, আমন্ত্রণ প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট সার্ভার বিনোদন সারাদিনের আজকের পর্বে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। প্রতিদিনের মতো আজও আমি একজন বিশেষ অতিথিকে নিয়ে ফিরেছি। আসছে 17 জুলাই শুক্রবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নতুন চলচ্চিত্র মাস্তুল। মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত এটি সেই চলচ্চিত্র যা 47তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে। এই সিনেমার প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো ক্যাপ্টেন অব দ্য শিপ মোহাম্মদ নুরুজ্জামানের সাথে। চলুন দর্শক তার সঙ্গেই কথা বলি। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো আছি, এবং অনেক দিন পরে আপনার সাথে দেখা হয়েছে। সেই আম কাঁঠালের ছুটির সময় কথা হয়েছিল, আবার এখন দেখা হলো, এবং প্রায় 1064 দিন পর বাংলাদেশের বড় পর্দায় আপনার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবং আমরা দেখতে পাবো সবাই মিলে। মাস্তুল নিয়ে আসলে আপনি কতটা আশাবাদী? এবং যতটুকু আমার মনে আছে, আম কাঁঠালের ছুটি আমরা দেখেছিলাম 18 আগস্ট 2023-এ। এখন কেমন লাগছে, কেমন অনুভূতি, কি প্রত্যাশা করছেন, সবকিছু নিয়ে একটু শুনি। বরাবরই আমার কোনো প্রত্যাশা থাকে না, এখানেও নেই। আমার কাজ হচ্ছে ছবিটা বানানো, আমি বানিয়েছি। এখন বাকিটা যেটা আপনি প্রত্যাশা বলতে যেটা মিন করছেন, মানে দর্শক কিভাবে নেবে, সেটা পুরোটাই দর্শকের ব্যাপার। আমি আমার কাজটা সৎভাবে করেছি, এতটুকু বলতে পারি। জি, আশাবাদী কতটা আপনি? আমি অবশ্যই আশাবাদী, কারণ আমি আসলে সেই চলচ্চিত্রটাই বানাই যেটা আমি নিজে দেখতে পছন্দ করি বা নিজে দেখতে চাই। তো আমি বিশ্বাস করি যে আমি যে ধরনের চলচ্চিত্র দেখতে চাই সেরকম চলচ্চিত্র দেখার অনেক দর্শক আছে। আচ্ছা আচ্ছা, সো সেভাবে তো কিছুটা প্রত্যাশা করাই যায়। অবশ্যই, সেটা তো সেই জায়গাটা থেকেই যায়। এবং আম কাঁঠালের ছুটি আসলে অনেকটা লম্বা সময় নিয়ে কিন্তু আপনি শুটিং করেছিলেন এবং পরিকল্পনাও হয়েছিল। তো সেই তুলনায় এবার মনে হয় মাস্তুল একটু তুলনামূলকভাবে কম সময় নিয়েছেন কাজ করতে, তাই না? না, মোটেও না, তাই? আসলে লম্বা সময় বেশ লাগবে। লম্বা। আমরা শুটিং শুরু করেছিলাম হচ্ছে 19-এ, তারপর কোভিডের জন্য আসলে মাঝখানে অনেকটা সময় আমাদের গ্যাপ পড়ে যায়। তো তারপর আপনার একটু বিজি ছিলাম হচ্ছে আম কাঁঠালের ছুটি নিয়ে, তো যে কারণে। আদারওয়াইজ এটা আমরা হয়তো 22-23-এর দিকে হয়তো রিলিজ করতে পারতাম। হ্যাঁ, তো এটা মানে এটারও শুটিং হয়েছে বেশ প্রায় 3 বছর লাগছে আসলে। 3 বছর বিভিন্ন কারণেই, আপনার ওয়েদার কন্টিনিউটি বা লাইট টাইট এগুলো যেরকম চাচ্ছিলাম সেই কারণে। তবে এখানে আমার তুলনামূলক একটু চ্যালেঞ্জ কম ছিল এই জন্য যে আমার আম কাঁঠালের ছুটি বাচ্চাদের বয়স বেড়ে যাচ্ছিল খুব দ্রুত, এবং তাদের চেহারা, সেটা নিয়ে শুনেছিলাম ওই সময়। এখানে এই সমস্যাটা ছিল না। আম কাঁঠালের ছুটি তো 3টি বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার পেয়েছিল এবং আপনিও পুরস্কার পেয়েছিলেন। তো সেই সিনেমার পর আসলে মাস্তুলের গল্পটিকে কেন আপনি দ্বিতীয় সিনেমার গল্প হিসেবে বেছে নিলেন? আসলে দ্বিতীয় বা প্রথম বলে কথা নেই, যেই ব্যাপারগুলো আমার নিজের এক্সপেরিয়েন্সে নেই সেগুলি নিয়ে আমি কখনোই আসলে সিনেমা বানাতে আগ্রহী না। আচ্ছা, তা আম কাঁঠালের ছুটি ছিল একেবারে পার্সোনাল গল্প। মাস্তুলও কিছুটা পার্সোনাল, কারণ এটার যে ক্যারেক্টারগুলো আছে বা যেই প্রেক্ষাপট কনটেক্সট যেটা, সেটার সাথে আমি আমার জন্মের পর থেকে পরিচিত। কারণ আমি নারায়ণগঞ্জের ছেলে, এবং ওটা হচ্ছে আপনার বন্দরের শহর। তো এখানে যেই গল্পগুলি মানে যে গল্পটা, যে জাহাজের গল্প কিংবা জাহাজিদের গল্প, এদেরকে আমরা ছোট থেকেই দেখে আসছি। তো সেই হিসেবে আমার জন্য এটা খুব ডিফারেন্ট কিছু না, যেহেতু আমি বললাম যে আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে করতে চাই। তো এদের ব্যাপারে আমার এক্সপেরিয়েন্সটা ছিল, বা এদের এই গল্পগুলো আমাদের শহরের সবারই কম বেশি জানা আসলে। তো আমার যেটা কাজ করেছি একটা ফর্মে এনেছি, দ্যাটস ইট, এর বেশি কিছু না হয়তো। আপনার প্রথম সিনেমায় যেমনটা আমরা দেখেছি যে একদমই পরিচিত অভিনেতা বা পরিচিত মুখ কিন্তু ছিল না, একদম অভিনেতাদের নিয়ে আপনি কাজ করেছেন এবং বেশ লম্বা সময় ধরে তাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু মাস্তুলে তো আমরা দেখতে পাবো গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুকে। তো তাকে আসলে মকবুল চরিত্রে কাস্ট করার পেছনে বা তাকে বেছে নেওয়ার পেছনে কি কারণ ছিল? আমার এই ছবি তো আপনার প্রচুর নন প্রফেশনাল অ্যাক্টর আছেন যারা জীবনে কখনো ক্যামেরার সামনে দাঁড়ানি, হ্যাঁ প্রচুর। এটা হচ্ছে, এবং আবার সেই সাথে সিজনড অভিনেতাও আছেন বাবু ভাইয়ের মতো, যেমন আমির রহমান মুকুল ভাই আছেন, আছেন দীপক সুমন আছেন, মুকিত আছেন। তো
এবারের ব্যাপারটা একটা জিনিস ছিল, এবারও আমি নন প্রফেশনাল নিয়ে কাজ করা শুরু করার আগে কিন্তু আমার এই ছিল, ডিটারমিনেশন ছিল নন প্রফেশনাল নিয়ে করব। কিন্তু এখানে যে চরিত্রটা বাবু ভাই প্লে করছেন মকবুল, এটা আপনার প্রোটাগনিস্ট চরিত্র বলতে পারেন। তো এই চরিত্রটার একটা বিশেষত্ব হচ্ছে পুরো ছবিতে যে প্রোটাগনিস্ট তার একটা ডায়ালগও নেই। তো এটা একজন নন প্রফেশনালের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যেত, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার এক্সপ্রেশনের উপর আমাদের নির্ভর করতে হয়েছে, এবং বেশ লম্বা লম্বা শট আছে যেটা আসলে নন প্রফেশনাল অ্যাক্টরদের জন্য খুব কঠিন হয়ে যেত। তো আমি আমার মানে সিনেমাটা বাঁচানোর জন্য আসলে বাবু ভাইকে সিলেক্ট করেছি, কারণ আমি বিশ্বাস করি যে আমাদের এখানে যারা আছেন অভিনয় করছেন তাদের মধ্যে আমার এই চরিত্রটার জন্য উনি হয়তো পারফেক্ট ছিলেন। জি, এবং আপনার কাছে একটু জানতেই চাই যে মকবুল চরিত্রটি যে যেমন দেখছি আমরা যে এটা কি নির্দিষ্ট একটি চরিত্র, নির্দিষ্ট একজন মানুষ, নাকি আসলে আমাদের সমাজের অনেক অবহেলিত মানুষের প্রতিচ্ছবি বলা যায় তাকে? ওয়েল, মানে এইভাবে আসলে আমি ব্যাখ্যা করতে চাই না, এটা যে দর্শক দেখে আসলে এক একজনের পারসেপশন হয়তো এক এক রকম হবে। তবে আমার কাছে মনে হয়েছে যে এরকম চরিত্র আসলে এক্সিস্ট করে, তো অবশ্যই দেখা চরিত্র। দেখা চরিত্র। আচ্ছা, তো ফজলুর রহমান বাবুর সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে? আমার আসলে টেলিভিশন দেখা হয় না বহু বছর, তো আমি এটা বারবারই বলি, যে কারণে মানে এখন যারা বিশেষ করে আপনার টেলিভিশনে অভিনয় করছেন তো তাদের সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না। আচ্ছা, তো আমি ঠিক আমি যখন স্ক্রিপ্টটা লিখলাম, লেখা ওই সময়টাতেই কোনো কারণে আসলে হয়তো কাকতালীয়ভাবেই হতে পারে, সেলিম ভাইয়ের স্বপ্নজাল তখন মুক্তি পেয়েছে। তো স্বপ্নজাল আমি দেখলাম আর কি। ওটা দেখে আমার মনে হচ্ছিল যে এই আমি যে চরিত্রটা চাচ্ছি এটা বাবু ভাই করতে পারবেন। তো আমার আসলে এর আগে কোনো প্রফেশনালসদের সাথে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, আর সেই অর্থে আমাকে তখন আসলে কেউ মানে চেনারও তো কোনো কারণ নেই। তখন আমার আমকাটলে ছুটি রিলিজ হয়নি। তো বাবু ভাইয়ের কাছে নিয়ে গেলাম, স্ক্রিপ্ট দেখে আমি প্রথমে বললাম, ভাই আপনার যদি স্ক্রিপ্ট পছন্দ হয় ইয়েস বলেন, আদারওয়াইজ আপনার কাজ করার দরকার নেই। তো উনি আমাকে বললেন যে আমাকে 2 দিন সময় দেন। আচ্ছা, উনি স্ক্রিপ্ট পড়ে ইয়েস বলে দিলেন, এই তো শুরু হলো। তারপরে সেই যাত্রাটা শুরু হলো, এবং এটা এখনো তো আমাদের সম্পর্কটা কন্টিনিউ করছে। একটি সিনেমা নির্মাণের সময় আসলে একজন নির্মাতাকে যতটা ঘাম ঝরাতে হয় তার চেয়ে বেশি ঘাম ঝরাতে হয় সিনেমা মুক্তির সময়। সেটা অনেকের কাছে অনেক সময় বলেন এরকম রীতিমতো যুদ্ধ সমান। তো আপনার আসলে অভিজ্ঞতা কেমন হয়েছে? না, যুদ্ধ মানে কি, এটা তো আসলে পুরো জার্নি একটা পার্ট, এটাকে আলাদাভাবে দেখার কোনো স্কোপ নাই। তো আপনার যে কাজটা আপনি 3 বছর 4 বছর ধরে করলেন, সেটা মুক্তির জন্য আপনার 3-4 মাস সময় দিবেন, বা 3-4 মাস আপনি কি বলবে অনেক জায়গায় যাবেন। আসলে এটা তো সিনেমাটা বানানো অনেক কিছু নিজের কন্ট্রোলে থাকে, আর মুক্তি দেওয়ার ব্যাপারটা তো আসলে নির্ভর করে আরো অনেকের উপরে। তো সেটা আমার মনে হয় এফোর্টটা দেওয়া উচিত। তবে খুব ভালো হতো আমাদের এখানে যদি আসলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে অন্য কোনো এজেন্সি বা কেউ এই আসলে এটা প্রফেশনালি যদি কেউ করতেন। তো আনফরচুনেটলি আমাদের এখানে এই রকম প্রফেশনালস আমার চোখে অন্তত পড়েনি। আজকে তো মাস্তুলের প্রিমিয়ার শো, তো আপনার কি মনে হয় দর্শকরা আসলে কতটা পছন্দ করবে মাস্তুল সিনেমাটি? মাস্তুল আসলে নামটা দেওয়ার আগে আমাদের আরো বেশ কয়েকটা নাম ছিল, ওগুলোর মধ্যে থেকে এটা আমরা বাছাই করেছি। আমরা চাচ্ছিলাম যে আপনার এমন একটা নাম থাক যেটা রিপ্রেজেন্টেটিভ হয় আসলে। তো একটা জাহাজের সবচাইতে রিপ্রেজেন্টেটিভ পার্ট হচ্ছে মাস্তুল। দূর থেকে মাস্তুল দেখে বোঝা যায় যে একটা জাহাজ আসছে। তো আমাদের একটা ইংরেজি নাম হচ্ছে বিয়ন্ড দ্য মাস্ট, মানে আসলে শুধু মাস্তুল না, মাস্তুল পেরিয়ে আসলে। তো ওই আমাদের যে গল্পটা সেটা আসলে মাস্তুলের নিচে যারা থাকে তাদের গল্প, সেই কারণে এটার নাম মাস্তুল। আপনার সিনেমায় আরেকটি বিষয়ে না বললেই নয় যে সিনেমার নদী শুধু একটি লোকেশন নয়, এটি একটি চরিত্র হয়ে ওঠে। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেছেন? আসলে আমরা বড় হয়েছি শীতলক্ষার পাড়ে, তো ছোট থেকেই আমরা যে কোনো ওকেশনে আসলে একটা উপলক্ষ তৈরি করি যেন নদীর কাছে যাওয়া যায়। আচ্ছা, সেটা হতে পারে আপনার খুব মন খারাপ, একা একা গিয়ে বসে থাকলাম নদীর পাড়ে, কিংবা কোনো একটা আনন্দের ঘটনা ঘটেছে, বন্ধুদের নিয়ে আড্ডা মানে হইচই করলাম, সেটাও নদীর পাড়ে। এই নদীতে আমরা সাঁতার কেটেছি। এখন যদিও নদীর পরিবেশ খুবই বাজে অবস্থা, একদম মানে দূষণে জর্জরিত বলতে যাওয়া উচিত, নদীটা প্রায় ডাইং। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আমি যদি নিজেকে ওই যে বললাম যেটা আমার এক্সপিরিয়েন্সের কথা, বা আমি একটা পার্সোনাল কিছু বানাতে যাই, সেই ক্ষেত্রে নদীটা একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র আসলে। এবং এই ছবিতে শীতলক্ষা নদী না হলে হয়তো আমার গল্পটা আমার মতো হতো না।
হতে পারে যে এই চিত্রনাট্য নিয়ে আরেকজন যদি কাজ করতেন সে- সে হয়তো অন্য কিছু অন্য করতে পারত, কিন্তু আমি যদি এটাতে কাজ করি সেই ক্ষেত্রে এটা শীতলক্ষ্যা নদী এবং পার্টিকুলার এই নদীটাই যদি না হয় তাহলে হতো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই গল্পটা আমার কাছে আসে এই নদীর পাড়ে বসেই। আচ্ছা, তো এবং আমি আসলে অন্য একটা ছবি বানাচ্ছিলাম, তো যে কোনো কারণে হোক ছবিটা আপনার বন্ধ হয়ে গেল। ওটা তো ওই রকম একটা হতাশার সময় আমরা নদীর পাড়ে বসেছিলাম, আমি ছিলাম আর আমার সাথে ছিল যুবরাজ শামীম ছিলেন। তো আমরা ওখানে বসে আছি খুব মানে একটা বিষণ্ণ মনে। তো আমার একটা ফোন আসলে, আমি কল করে বসছি গিয়ে আবার। আচ্ছা, তো শামীম বললো, ভাই হঠাৎ আমার মনে হলো কি, আমি দেখলাম যেন একটা লোক পানিতে পয়সা ফেলছে। তো আমার সাথে সাথে মনে হলো আমি তো মানে এই ইমেজটা আমার পরিচিত ইমেজ। তো তখনই আমরা ঠিক করলাম যে যেই ছবি বানাচ্ছিলাম সেটার প্রস্তুতি আছে, যেহেতু টিমটা যেহেতু রেডি, আমরা আরেকটা ছবি বানাবো এখন, এবং যেখানে বসে আছি এখানে বসে ছবিটা বানাবো। আচ্ছা, মানে ওই আমাদের এক সপ্তাহের মধ্যে আসলে আমাদের সবকিছু রেডি হয়ে যায়। তো সো দ্যাট যে এই নদীটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই লোকেশনটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। জি। এবং বাস্তব জাহাজ এবং প্রকৃত শ্রমিক নিয়ে কাজ করার সিদ্ধান্তটা কি আপনি আসলে একজন আর্কিটেক্ট বলেই নিতে পেরেছিলেন বা নিয়েছিলেন? সেটা না, আমার কাছে যেটা হলো কি, এটা আমার যদি অনেক বাজেট থাকতো, হলিউডের মতো বাজেট থাকতো, তাহলে হয়তো আমি এমন এক্সট্রা নিতাম যারা আপনার 1 মাস ধরে শুধু জাহাজিদের কর্মকাণ্ড অবজার্ভ করতো, কিংবা 6 মাস ধরে প্রশিক্ষণ নিত কিভাবে এই কাজগুলো করতে হয়। আমার তো ওই বাজেট নাই, এক নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আপনার রিয়েলিজমটাকে পছন্দ করি। তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি পারতাম প্রত্যেকটা চরিত্রই আমি আসলে রিয়েল লাইফের সবাইকে নিয়ে করতাম। জি। কিন্তু যেহেতু এখানে আপনার ফিকশনাল কিছু ব্যাপার আছে, তাই কিছু কিছু চরিত্রকে আমরা আসলে অভিনেতা নিয়েছি। আর ওয়ার্কিং একটা জাহাজকে নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আবারও বলতেছি, অনেক বাজেট থাকলে হয়তো আমি একটা সেটই তৈরি করে নিতাম, কিন্তু সেটা সম্ভব না। কিংবা আমাদের এখানে ধরেন এক্সট্রা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে প্রায় 1000 খানেক লোক কাজ করেছেন। তো তারা হয়তো জানেনও না যে তারা কাজ করেছেন, জি, বিকজ এবং আমরা ক্যামেরা লুকিয়ে কাজ করেছি, আচ্ছা, বিকজ তারা যদি মানে ক্যামেরা কনসিয়াস হয়ে যায় আসলে আমার কাজটা হবে না। আচ্ছা, জানতে চাই যে একজন নির্মাতা হিসেবে আপনি কি দর্শকদের উত্তর দিতে চান নাকি তাদের মনে প্রশ্ন জাগিয়ে তুলতে চান? অবশ্যই প্রশ্ন জাগিয়ে তুলতে চাই, কারণ প্রশ্ন করাটা বা প্রশ্ন জাগানোটা হচ্ছে আর্টিস্টের কাজ, উত্তর দেওয়া না। আপনার মতে একটি ভালো চলচ্চিত্র কাকে বলবেন বা কি পূর্ণ বিনোদন দেয়? যে চলচ্চিত্রগুলো পূর্ণ বিনোদন দেয় নাকি মানুষের ভেতরের যে অস্বস্তির বিষয়গুলো থাকে সেগুলোকে সামনে দাঁড় করিয়ে দেয়? প্রথমে আমি একটু ডিফার করি যে আমি ভালো খারাপের জায়গা থেকে আমি চিন্তা করি না চলচ্চিত্রকে। আমি চিন্তা করি যে হচ্ছে চলচ্চিত্র দুই রকম হয়, অনেস্ট ফিল্ম অ্যান্ড ডিসঅনেস্ট ফিল্ম। আচ্ছা, একটা বিনোদনমূলক ছবি যেটাকে আমরা বলতেছি, সেটাও আসলে সৎ উদ্দেশ্যে করা যদি হয়, সৎ উদ্দেশ্য বলতে হচ্ছে যে সেইটা তৈরির পেছনে যেই শ্রম কিংবা চিন্তা, এগুলোতে যদি আপনার সৎ থাকে কেউ, সেটাও সৎ ফিল্ম। আর আপনি যদি একটা খুবই সামাজিক ইস্যু নিয়ে বানান, কিন্তু আপনার মনে ছিল অন্য কিছু, ধরুন হয় না যে আপনার ডকুমেন্টারি গুলো আসলে আমাদের প্রোপাগান্ডা হয়ে যায়, তো সেগুলোকে আমি কোনোভাবে আসলে অনেস্ট ফিল্ম বলতে পারি না। সো দর্শক আসলে একটা ফিল্মকে এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করতেই পারে, কারণ একটা ফিল্মে অনেকগুলো লেয়ার থাকে, কে কোন লেয়ারে কানেক্টেড হবে সেটা আসলে আমি আগে থেকে বলতে পারি না। তো নির্মাতা হিসেবে আমার প্রথম এবং প্রয়াসটা থাকে হচ্ছে যেন আমি কয়েকটা লেয়ার তৈরি করতে পারি, এবং সেটা আমার নিজের বোঝাপড়া থেকে আসলে করতে হয়, এবং আমি বুঝতে পারি যে এটা আমার জানা দরকার উত্তরটা। আচ্ছা, আমি সেটা নিয়েই আসলে কাজ করতে চাই। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শকদের প্রতিক্রিয়া আর বাংলাদেশের যে দর্শকরা আছেন তাদের প্রতিক্রিয়ার মধ্যে আসলে খুব বড় পার্থক্য আপনি কি কি দেখেন? আসলে আমি এই দুই এন্ড দেখার সুযোগ পেয়েছি আমকাটলের ছুটিতে, কিন্তু এটাতে এখনো আমি দেশের দর্শকের প্রতিক্রিয়া দেখার সুযোগ পাইনি। তো আমার আমকাটলের ছুটির এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে খুব একটা ডিফার করে না। আচ্ছা, কারণ আমি যখন আমকাটলের ছুটি নিয়ে রাশিয়াতে যাই, তো শো এর পরে আমাকে অনেক প্রায় 50 জন মতো লোক আমাকে আসলে কথা বলার জন্য এসেছিলেন। তো সেখানে তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে ওখানে আমি একটা শৈশব দেখিয়েছিলাম, বাংলাদেশের আমার সময়কার শৈশব। তো তারা ওইটা কিন্তু কানেক্ট করতে পেরেছেন, যেটা আমার প্রত্যাশার বাইরে ছিল। যে আমি ভেবেছিলাম যে আসলে ওই রকম একটা সিচুয়েশনে
মানে যারা বড় হয়েছেন তারা হয়তো আমাদের মতো না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তারা যেটা বললেন যে তাদের শৈশবটা এমন ছিল। আচ্ছা, যেটা তারা অবশ্য এখনকার Connect রাশিয়া না, করতে পেরেছে। মানে সমসাময়িক রাশিয়ার না, তাদের সবার বয়স ছিল আপনার 50-এর উপর। সেই সময় সে তো ওই সোভিয়েত রাশিয়ায় তারা বড় হয়েছেন, তখন হয়তো ওইরকম একটা বাস্তবতা এক্সিস্ট করতো। আর মাস্তুলের ক্ষেত্রে যেটা দেখেছি এখানেও আসলে হয় কি, আপনার ফিল্মের নিজের তো একটা ভাষা আছে এবং দ্যাট ইজ ইউনিভার্সাল, জি এবং মানুষ হিসেবে আমাদের আবেগ অনুভূতিগুলো কিন্তু ইউনিভার্সাল। তো যদি আমি আসলে ঠিকঠাক মতো জিনিসটা করতে পারি, তাহলে মনে হয় আসলে যে কোনো জায়গায় এটার প্রতিক্রিয়া কাছাকাছি হবে, একই রকমেরই না হলেও একই রকম, কাছাকাছি হবে। সেই অনুভূতির জায়গাগুলো কিন্তু একই থেকে একই যায়। থাকে। মাস্তুল সিনেমাটি নির্মাণের সময় কি এমন কোনো মুহূর্ত এসেছে আপনার মনে হয়েছে তখন যে না, এই সিনেমাটি বোধহয় আমি আর শেষ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই এসছে। যেমন আমরা সেকেন্ড লটে যখন কাজ করতে শুরু করলাম 2020-এর মার্চ, তো আমরা খুব কঠিন একটা জায়গায় চলে এসেছি 20 তারিখের দিকে। তখন হঠাৎ করে বাবা বললেন আমাকে তোমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না, কারণ তখন কোভিডের গুঞ্জন একদম শুরু হয়ে শুরু গেছে, হলো, হ্যাঁ। তখন লকডাউন শুরু হয়নি। না। তো আমরা ওই লকডাউনে আটকে গেলাম আর কি। তো আপনি তো জানেন যে লকডাউন কিন্তু আমাদের প্রায় 2 বছর ধরে চললো। তো ওই সময়টা একবার আমার মনে হয়েছিল যে ছবিটা বোধহয় শেষ করা যাবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা লকডাউনের মধ্যেও এমন কিছু শট পেয়েছি, আমরা কাজ করেছি কয়েকদিন, আচ্ছা, তো যেটা হয়তো আমরা আপনার নর্মাল সময়ে করতে পারতাম না। যেমন ছবিটার একটা খুব আইকনিক একটা আছে পোস্টারে, আমরা যে ছবিটা ব্যবহার করেছি, এত ফাঁকা নদী আসলে আমরা পেতাম না কখনো। এটা হয়তো আপনার কোভিডের কারণে হয়েছে। মানে আমি সবসময় দেখেছি যেটাকে একসময় চ্যালেঞ্জ মনে হয়, সেটা কোনো না কোনোভাবে পে অফ করে। আচ্ছা, যদি মাস্তুলের পুরো গল্পটি একটি ফ্রেমে বলতে বলা হয় আপনাকে, তাহলে সেই ফ্রেমটি কেমন হবে আপনার কাছে? এটা খুব কঠিন প্রশ্ন, এভাবে তো চিন্তা করিনি কখনো। একটি ফ্রেমে মাস্তুলের গল্প বলা, হয়তো আমাদের পোস্টারে যে ফ্রেমটা এটা হতে পারে, যে খুব বিস্তীর্ণ জলরাশির পাশে একজন চুপচাপ একা বসে আছে। আজকালকার যে তরুণ নির্মাতারা আছেন তারা তো আসলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোকে কেন্দ্র করে কিন্তু সিনেমা নির্মাণ করছেন। তো এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন, যে সিনেমা কি আসলে উৎসবের জন্য সিনেমা একরকম হওয়ার কথা, আর বিনোদনের জন্য বা সাধারণ মানুষের জন্য কি সিনেমা আরেক রকম হওয়ার কথা? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটা যদি কেউ করে থাকে যে উৎসবকে কেন্দ্র করে। টার্গেট করে আপনি কেউ সিনেমা বানাবে, এটা খুবই ভুল অ্যাপ্রোচ। কারণ উৎসবে কি ধরনের ছবি যাবে বা সিলেক্টেড হবে, সেটা উৎসব কমিটি মানে আগে থেকে তারা নিজেরাও জানে না। ওকে, কারণ এক এক বছর একই উৎসবের থিম থাকে আলাদা। তারপরে তাদের আরো অনেক কিছু গেট কিপিং এর অনেক কিছু আপনার এজেন্ডা থাকে, সেটা কিন্তু বছর বছর চেঞ্জ হয়। আপনি মনে করলেন যে গত বছর কানে এই ধরনের ছবি সিলেক্টেড হয়েছে, আপনি সেরকম করে বানালেন, পরের বছর এটা ওয়ার্ক করবে, এটার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা একটা খুব ভুল উৎসব। মস্কোতে আমাদের যে ছিলেন, যে সিলেকশন কমিটির যে চেয়ারম্যান ছিলেন, তার সাথে কথা হচ্ছিল, তিনি একটা অদ্ভুত মানে মজার কথা বলেছিলেন। তিনি বললেন যে তাকে অনেকেই মানে মেইল করে যে উৎসবের জন্য আমি কি ধরনের ছবি বানাবো। ওনার এক কথায় আনসার হচ্ছে যে উৎসবের জন্য কোনো ছবি হয় না, ছবি হয় কোনো নির্দিষ্ট আসলে ঘরানার, এইটা করলে উৎসবে যাবে, এটা করলে যাবে না, এটা আসলে হয় না। আবার একই ছবি সব উৎসবের জন্য কিন্তু প্রযোজ্য না। তো আমার পরামর্শ হচ্ছে যে আপনি আপনার মতো করে ছবিটা বানান, তারপর আপনি দেখেন যে এটা কোন উৎসবের সাথে আসলে ফিট করে, বা ওই বছরের অনেক কিছু আমরা জানিও না, অনেক কিছু আপনার এক্স ফ্যাক্টরস আছে, যে আপনি একটা সিলেকশন হলো, তার এগেইনস্টে হয়তো 100টা রিজেকশন আছে আসলে, যেটা আমরা কাউকে বলি না, বা আসলে সেই গল্পগুলো আসে না। জি, মাস্তুলের বিষয়ে আরেকটু শুনবো, যে যেই চলচ্চিত্র উৎসবগুলোতে গিয়েছিল সেখানে আপনার অভিজ্ঞতা কেমন হয়েছে? যেমন মস্কোতে আমাদের আমি সরাসরি গেছিলাম মস্কোতে, তো সেখানের অভিজ্ঞতা তো দুর্দান্ত। আচ্ছা, কারণ হচ্ছে যে গত কয়েক বছর টানা মস্কোতে আমাদের দেশে ছবি যাচ্ছে। তো আমাদের একটা আসলে ফিল্ম মেকার হিসেবে আমাদের দেশের একটা আসলে ওখানে ইমেজ তৈরি হয়েছে। তা আমরা এবার একটা হুইসপারিং শুনছিলাম এরকম, যে একটা নতুন বাংলাদেশি ওয়েভ তৈরি হচ্ছে। আচ্ছা, দ্যাট ওয়াজ ভেরি মানে ইন্সপায়ারিং, যে তারা আমাদেরকে নোটিস করছে। তো আপনি একটা ছবি যখন জমা দেন, এটা কিন্তু কোন দেশের ছবি সেটা দিয়েও কিন্তু আপনার প্রাথমিক সিলেকশনের একটা পর্যায়ে ঘটে। হয়তো সব দেশের ছবি তারা দেখেও না, আমাদের ছবি হয়তো কখনো দেখতেও না, কিন্তু আমাদের এই যে কন্টিনিউয়াস যাওয়ার কারণে হয়তো
সেই জায়গাটা তৈরি হয়েছে। পরিচিতির জায়গাটা আসলে এভাবেই বাড়ছে। কারণ আগেও কিন্তু আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালে আমাদের ছবি গেছে, বাট কন্টিনিউশন ছিল না। হ্যাঁ। একটা ছবির পরে হয়তো 5 বছর পর 10 বছর পর আরেকটা ছবি যাচ্ছে, তাতে করে আসলে সেই পরিচয়টা তৈরি হয় না। এবং রিসেন্ট টাইমে এগুলো অনেক আলোচনায় হলো, এসেছে, right. আমরা অনেক দেখছি সোশ্যাল মিডিয়াতে, সব প্ল্যাটফর্মগুলোতে। আপনার কি মনে হয় মাস্তুলি সিনেমাটি 17 জুলাই থেকে দর্শকদের কেন সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখা উচিত? আমি মনে করি যে এই সিনেমায় যেই চরিত্রগুলো, যেই পরিস্থিতিগুলো কিংবা যেই কনটেক্সট, সেটার সাথে বাংলাদেশের মানুষ যে কেউ নিজের সাথে কোনো না কোনো জায়গায় মেলাতে পারবে। তো আমার মনে হয় যে নিজেকে আরেকবার রিথিঙ্ক করার জন্য কিংবা নিজেকে আবার আপনার বোঝার জন্য যে আমি আসলে কোন পর্যায়ে আছি, মানে একটা আমাদের আসলে জাহাজের গল্প, তো জাহাজগুলো আমি মনে করি এগুলো একটা রাষ্ট্রের একটা খুব মিনিয়েচার ভার্সন। তো একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে কিংবা কি বলেন, ইভেন যারা এখানে ক্ষমতায় আছেন তাদের চরিত্রগুলো কিন্তু আপনি এখানে আসলে রিফ্লেকশন পাবেন। আচ্ছা, তো আপনি সেখানে ডিটারমাইন করতে পারবেন যে আমি আসলে কোন লোকটা এখানে, কোন পাশে আসলে থাকতে চাই বা কিভাবে দেখতে চাই। জি, আপনি সিনেমা প্রেমী একজন মানুষ এবং আপনি একজন আর্কিটেক্ট, তো অনেক তো ব্যস্ত থাকা হয়। অবসর সময় পেলে আসলে আপনি কি করতে পছন্দ করেন, বা খেলা দেখা হয়? অনেকদিন খেলা দেখা হয় না এখন, আসলে সেই অর্থে অবসর খুব কম, কারণ আমি আসলে একসাথে অনেকগুলো কাজ করি যে কারণে, এবং শুধু সিনেমা না, সিনেমারও মানে অনেকগুলো পার্ট আমি নিজে একা সামলানোর চেষ্টা করি, যে কারণে। তো অবসরে আমার প্রিয় কাজ হচ্ছে আসলে বই পড়া। প্রচুর আমি তাহলে এখন যে বিশ্বকাপ ফুটবল নিয়ে সবাই মেতে আছে, আপনি কি খেলা ফলো করছেন? এই বছর একদমই করতে পারছি না, কারণ একদম মানে প্যারালালি আমার পড়ে গেছে, তবে জাস্ট স্কোরগুলি জানা হয়। তো কাকে সমর্থন করছেন এবার? এবার জানি না আসলে কাকে সমর্থন করছে, কিন্তু আমি মানে ডাই হার্ড ব্রাজিল ফ্যান। কিন্তু এবার মানে আমি আসলে খেলা ফলোই করতে পারি। ব্রাজিল তো বাদ পড়ে গেছে, সেটা কোনো ব্যাপার না। জি, অনেক অনেক শুভকামনা থাকছে আপনার জন্য, এবং মাস্তুলের পুরো টিমের জন্য অনেক অনেক ভালোবাসা থাকছে। নিশ্চয়ই আরো চমৎকার একটি কাজ আমরা পেতে যাচ্ছি প্রত্যাশা করছি, এবং আজকে তো প্রিমিয়ার শোতে দেখা হবেই। ভালো থাকবেন, এবং বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের পর্ব? নিশ্চয়ই ভালো। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো বিশেষ অতিথিকে সাথে নিয়ে, আরো একটি ভালো সময়ের প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। বিদায়।